আবারও অপরাধে জড়ালো পুলিশ। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি। সিআইডির এএসপি সহ 4 জনকে আটক করলো জনতা। 10 জন গেটের ভিতরে ঢুকে আমার খালাতো ভাইকে আর খালাকে মুখে টেপ বেঁধে হ্যান্ডকাপ পরাই দেয়। শাশুড়ি আর শালাকে নিয়ে যাইতে চান, তাহলে 15 লক্ষ টাকা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। Without my permission, without my consent, without my knowledge, they was going to this Chirimondo place. কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় 3 পুলিশ প্রত্যাহার। সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ। ভবিষ্যতে যদি এ ধরনের কোনো মোবাইলে কথা বলতে হয়, অবশ্যই মাননীয় আদালত থেকে অনুমতি নিতে হবে। এ ব্যাপারে ওনাকে সতর্ক করে দিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় চট্টগ্রাম নগরী। জোয়ারের পানিতে তলিয়ে মা ও শিশু হাসপাতাল, ড্রেনে পড়ে যুবক নিখোঁজ। ডেঙ্গুতে প্রতিদিনই 250-রও বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে। যতটা নিয়ন্ত্রণে তা মন্দের ভালো বললেন মন্ত্রী। কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত। বাধা কাটলো বাংলাদেশিদের ওমরা পালনে। চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব। সুবিধা পাবেন প্রবাসী শ্রমিকরাও। এবং 4 বছরেও প্রত্যাবাসন না হওয়ায় বাংলাদেশি স্থায়ী হওয়ার চেষ্টায় রোহিঙ্গারা করছেন ব্যবসা বাণিজ্য, জড়াচ্ছে অপরাধে। ফেরত পাঠাতে কঠোর অবস্থানে বাংলাদেশ। আবারও অপরাধে জড়ালো পুলিশ। এবার দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে সিআইডির এএসপি সহ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে। মুক্তিপণের টাকা আনতে গেলে হাতে নাতে তাদের আটক করে পুলিশে দেয় জনতা। আটককৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, গত 23শে আগস্ট রাতে চিরির বন্দরের নান্দরাই গ্রামে জোহরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে ডিবি পরিচয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় 10 ব্যক্তি। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ ও র্যাবকে জানানো হলে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ। এরই মধ্যে অপহৃত জোহরা বেগমের মেয়ের জামাই কামরুজ্জামানের মোবাইলে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে কে বা কারা। মঙ্গলবার বিকেল 5টার দিকে 10 মাইল এলাকায় মুক্তিপণের টাকা দিতে যান স্বজনরা। এ সময় মাইক্রোবাস সহ অপহরণকারীদের আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে জানা যায় অপহরণকারীরা সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক ও একজন মাইক্রোবাস চালক। পলাশ নামে স্থানীয় এক দালালকেও আটক করা হয়। 8-9 জনই ছিল। আমি এখানে কি পরিচয় দিছে? সিআইডি পরিচয় দিছে। আমি 5-6টা সিল কার্ড দিছি। 8-10 জন গেটের ভিতরে ঢুকে আমার খালাতো ভাইকে আর খালাকে মুখে টেপ বেঁধে হ্যান্ডকাপ পরাই দেয়। বলে আমরা সিআইডির লোক, আমরা ডিবির লোক। শালার নাম্বারটাতে ফোন আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফোনটা আরেকজনই বলতেছে যে আপনার নাম কামরুল। তো হ্যাঁ, পরিচয় দিলাম। বলতেছে যে আপনার শাশুড়ি আর শালাকে নিয়ে যাইতে চান, তাহলে 15 লক্ষ টাকা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। 15 লক্ষ টাকা, তারপরে আস্তে আস্তে কমায় যে 10 লক্ষ টাকার মূল দাবিদার। ধরা আছে 4 জন, ওখানে আছে ডিআইবি পরিচয় দিছে মাঝতে, আবারও কখন সিআইডি, এইরকম মানে ওরা পরিচয় দিছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, কোনো ধরনের অফিসিয়াল অনুমোদন না নিয়েই সেখানে গিয়েছিল অভিযুক্তরা। Without my permission, without my consent, without my knowledge, they was going to this Chirimondo place. এদিকে এ ঘটনায় অভিযুক্ত 5 জনকে আসামি করে চিরির বন্দর থানায় একটি মামলা করা হয়। পরে বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামিদের হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আটক এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক রংপুর সিআইডিতে কর্মরত। সময় সংবাদ, দিনাজপুর। এই মুহূর্তে দিনাজপুর আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। দুলাল। রিচার্ড, আপনাকে শুরুতে একটা তথ্য দিতে চাই। যাদের অপহরণ করা হয়েছিল জোহরা বেগম এবং জাহাঙ্গীর আলম,
তাদের কিন্তু এখন এই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে জবানবন্দি নেওয়া হচ্ছে। এবং আমরা জেনেছি চিরিরবন্দর থানায় যে মামলাটি হয়েছে, জাহাঙ্গীর আলম সে মামলার বাদী হয়েছে। আপনি এর আগেও আমি জানিয়েছিলাম যে বিকেল 5:20 সেখানে পুলিশ সুপারের কার্যালয়ের ডিবি, যেখানে অপহরণ যারা করেছিলেন যে সিআইডি 4 কর্মকর্তা এবং বাস ড্রাইভার, তাদেরকে কিন্তু আপনার গাড়িতে করে আপনার এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এখানে 5:30টার দিকে শিশির কুমার বসু, যিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তার আদালতে তোলা হয়। সেখানে 20 থেকে 30 মিনিট অবস্থান করে তারপরে তাদেরকে কিন্তু আবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আপনাকে আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই যে অপহরণের যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে সারাদিন কিন্তু আমরা জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান করি, পাশাপাশি আমরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চত্বরে আমরা এখানে রয়েছি। কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে যারা পুলিশের যারা কর্মকর্তা আছেন, যারা এই বিষয়ে সম্পৃক্ত, তারা কিন্তু এখন পর্যন্ত কেউ মুখ খুলেনি। আমরা বহু চেষ্টা করেছি, গণমাধ্যম কর্মীরা যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু তারা এই বিষয়ে কেন কোনো তথ্য দিতে তারা রাজি হয়নি। তবে আপনাকে এটাও জানিয়ে রাখি যে এই সম্পর্কে বিশেষ করে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরেকজনকে ধরা হয়েছে, সেটি হচ্ছে পলাশ, যিনি ওই উপজেলার নান্দের গ্রাম, যেখানে জোহরা বেগম আপনার জাহাঙ্গীর আলমকে ডিবি পরিচয় দিয়ে সিআইডির কর্মকর্তারা গত 23শে আগস্ট আপনার অপহরণ করেছিল। সেই পলাশকে কিন্তু আপনার এই আদালতে নিয়ে আসা হয়েছে। তারও জবানবন্দি নেওয়ার পর তাকে হয়তো জেল হাজতে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টি আমরা সর্বপ্রথম আমরা জেলা পুলিশ সুপারের কাছে এটা জানতে চেয়েছিলাম, কিন্তু আমরা সেখান থেকে কোনো তথ্য পাইনি। পরবর্তীতে রংপুরের সিআইডি কর্মকর্তা এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। তো আমার কাছ থেকে চিফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে সর্বশেষ এই তথ্য ছিল রিচার্ড। অভিযুক্ত সিআইডি পুলিশ সদস্যদের আদালতে তোলার বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে দিনাজপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। কক্সবাজারে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের সময় কাঠগড়ায় বসে আসামি ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 থেকে 8 সেপ্টেম্বর। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিনহা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করা হয়। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার প্রধান আসামি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাসের কাঠগড়ায় হাঁটু গেড়ে বসে মোবাইল ফোনে কথা বলার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। আসামি প্রদীপকে এ ব্যাপারে জিজ্ঞাসা করেন এবং বলেন ভবিষ্যতে যদি এ ধরনের কোনো মোবাইলে কথা বলতে হয় অবশ্যই মাননীয় আদালত থেকে অনুমতি নিতে হবে। এ ব্যাপারে ওনাকে সতর্ক করে দিয়েছেন। এদিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ শুরু হয় সকাল 10টার পর। নিরাপত্তা বলয়ের মাঝে প্রিজন ভ্যান হতে 15 আসামিকে নামিয়ে আনা হয় আদালতে। এর কিছুক্ষণ পর আদালতে প্রবেশ করে মামলার 2 নম্বর সাক্ষী সাহিদুল ইসলাম সিফাত, যিনি হত্যা ঘটনার সময় সিনহার সঙ্গে একই গাড়িতে ছিলেন। এছাড়া বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ আরও কয়েকজন আদালতে উপস্থিত হন। সিফাতের মুলতবি সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার তৃতীয় দিনের বিচারিক কার্যক্রম শুরু হয়। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে সিনহা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও অসহায় স্থানীয় জনগণের ব্যানারে শতাধিক লোকজন। মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার 83 সাক্ষীর মধ্যে প্রথম দফায় 3 দিনে সাক্ষ্য গ্রহণের জন্য 15 জনকে সমন জারি করেছিল আদালত, যার মধ্যে 2 দিনে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এবার অন্য প্রসঙ্গ। কয়েক ঘন্টা টানা বৃষ্টিতে আবারও পানির নিচে চট্টগ্রাম। প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সেই সঙ্গে পুরো নগরীতে সৃষ্টি হয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসগামীদের। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর অধিকাংশ সড়ক। যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যানকে পানি ঠেলে যেতে হয় গন্তব্যে। নগরীর 16 শহর বহদ্দারহাট, রহমতগঞ্জ, আগ্রাবাদ, কাপাসগোলা সহ অধিকাংশ এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে। সেই সঙ্গে বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। 1 কেল পানি
মানুষ চলাচল করতে পারে না। রাস্তা উঁচা হয়তো তাহলে না পানিটা জমতো না। অনেক কষ্ট পাচ্ছি পানির জন্য। পানির মধ্যে যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে পুরো নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের সামনেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। নালা নর্দমাগুলো পরিষ্কার না করার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। নালা পরিষ্কার থাকতো তাহলে পানিগুলো নেমে যেত আর সমস্যাটা হতো না। নালা থেকে ময়লা পরিষ্কার করে উপরে রাখা হয়, যার জন্য বৃষ্টির পানিতে আবার ময়লাগুলো আবার নালাতে পড়ে। বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 28 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত 2 ঘন্টা টানা বৃষ্টি হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস আরও 2-3 দিন ভারী বৃষ্টি হতে পারে। সামান্য বৃষ্টিতেই এভাবে পানির নিচে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম। আর কতদিন পার হলে এই দুর্দশা থেকে নগরবাসীর মুক্তি মিলবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর 16 শহর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে নগরীর মুরাদপুর এলাকায় ড্রেনে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম। সরাসরি চলে যাব তার কাছে। শফিক। রিচার্ড, সকাল 11:30টার দিকে সালেহ আহমদ নামে 55 বছর বয়সী যে মানুষটি নিখোঁজ রয়েছে, সেই মানুষটা এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে। 9 ঘন্টা হতে চলেছে, এখনও পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে 9 ঘন্টা ধরে তারা অভিযান শুরু করেছিল, সেই ফায়ার সার্ভিসের অর্থাৎ আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের যে প্রধান প্রবীর কুমার নাথ, তিনি কিছুক্ষণ আগে কিন্তু আজকের মতো যে তল্লাশি অভিযান সেটি সমাপ্ত ঘোষণা করেছেন এবং তারা বলছেন যে সেটি আগামীকাল সকালে আবারও শেষ তল্লাশি অভিযান চালাবে বলে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, সকাল 11:30টার দিকে চট্টগ্রাম নগরীর যে মুরাদপুর রয়েছে, সেই মুরাদপুরের জামার হোটেলের সামনে একটি ব্রিজ রয়েছে। সেই ব্রিজের সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু পা পিছলে নালায় পড়ে যায়। আবার নালায় পড়ার পর সে ব্রিজে ঢুকে যায়। আর এক পথচারী তাকে রক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু সে রক্ষা করতে পারেনি। সে ব্যর্থ হয়েছে। পরবর্তীতে সারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিস 2 ঘন্টা পর ফায়ার সার্ভিসের 5 সদস্যের একটি ডুবুরি দল অভিযান শুরু করে। এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যক্তির এখনো খোঁজ পাওয়া যায়নি, যদিও তারা অভিযান শুরু করেছে। আমি জানিয়ে রাখি, সেই সালেহ আহমদের বাড়ি চট্টগ্রামের যে পটি উপজেলা রয়েছে, সেই পটি উপজেলায় সেই চকবাজার এলাকায় একটি দোকান রয়েছে, তার কাঁচা বাজারে একটি দোকান রয়েছে আমরা জানতে পেরেছি। আজকে সকাল ঠিক 11:30টার দিকে সেই চকবাজার থেকে ফটিকছড়ি যে মাঝভান্ডার দরবার শরীফ রয়েছে, সেই মাঝভান্ডার দরবার শরীফে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু সে বের হয়েছিল এবং বের হওয়ার পরেই কিন্তু মুরাদপুর এলাকায় এসে সে দুর্ঘটনার কবলে পড়ে এবং এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। তার এখন সে বেঁচে আছে না মারা গেছে সে কি এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তখন কিন্তু প্রবল স্রোত ছিল নালাতে এবং নালাতে স্রোত হওয়ার কারণে তারা বলছেন যে এইটি শেষ পর্যন্ত হয়তো সাগরে বা নদীতে গিয়ে সে লাশটি মিশতে পারবে, তারা এরকম ধারণা করছেন। তারা বলছেন যে সকাল 11টা যেহেতু পড়েছে, সেটি এখন সাগরে গিয়ে পড়বে না নদীতে গিয়ে পড়বে, সেরকম ধারণা করছেন। তবে তারা আজকে প্রাথমিকভাবে অভিযান শেষ করলে কিন্তু আগামীকাল সকাল থেকে আবারও তারা সেই অভিযান শুরু করবে এবং তার স্বজনরা কিন্তু এখনও খুঁজছে সেই সালেহ আহমদকে খুঁজে তার স্বজনরা হন্য হয়ে বিভিন্ন জায়গায় খুঁজছেন এবং আগামীকাল থেকে আবারও সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরি দলে অভিযান শুরু হবে। তো রিচার্ড, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। চট্টগ্রামের মুরাদপুরে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া ব্যক্তির উদ্ধার কাজের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল আলম। চট্টগ্রামে বৃষ্টিতে জলাবদ্ধতায় টিকা নিতে আসতেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এদিন কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের উপস্থিতি কম ছিল। এদিকে সারা দেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ, কমছে মৃত্যুর সংখ্যাও। গত 24 ঘন্টায় করোনায় মারা গেছে 114 জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। বুধবার ভোররাত থেকে ভারী বর্ষণে চট্টগ্রামের বেশিরভাগ জায়গায় জলাবদ্ধতায় টিকা কেন্দ্রে আসতে অনেককে মারাতে হয় কোমর পানি। বিশেষ করে চকবাজার মুরাদপুর 16 শহর এলাকায় বাসিন্দাদের পড়তে হয় চরম দুর্ভোগে। সেই সঙ্গে ছিল যানবাহন না পাওয়ার ভোগান্তিও। অনেক কষ্ট করে পানির মধ্যেও টিকা দিতে আসতে হয়েছে,
কোনো উপায় নেই। সারা রাত বৃষ্টি হয়েছে, আসতে খুব কষ্ট হয়েছে, অনেক কষ্ট, মানে এটা বলার বাইরে, প্রচন্ড কষ্ট। যে এক কোমর পানি ভেঙে গাড়ি নিয়ে আসা অনেক কষ্ট। এদিকে থেমে থেমে বৃষ্টিতে ছাতা নিয়ে লাইনে দাঁড়াতে বিড়ম্বনায় পড়তে হলেও দীর্ঘ লাইন না থাকায় দ্রুত সময়ে টিকা নিতে পেরে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ। এখন কোনো লাইন নেই, আজকের জন্য লাইন নেই। আজকে পরিবেশটা খুব ভালো। বেশিক্ষণ দাঁড়াইতে হয় না, আধা ঘন্টার উপরে হবে। দ্রুত টানতেছে, মহিলার তুলনায় পুরুষ খুব বেশি। চট্টগ্রাম নগরীর টিকা কেন্দ্রগুলোতে বর্তমানে সিনোফার্মের প্রথম ও দ্বিতীয় ডোজ এবং মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরও থাকছে 3 ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলার প্রস্তুতি। অক্টোবরে মাস্টার্স ও অনার্স ফাইনাল পরীক্ষা, এরপরই দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ক্লাস শুরুর সম্ভাবনা। দেশে প্রতিদিনই 250-র বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। 24 ঘন্টায় আরও 278 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এই রোগে অন্তত 38 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আর উত্তরের মেয়র বলেন, বৃষ্টি কমে এলেই পরিস্থিতি ভালো হবে। সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতিকে মন্দের ভালো বলে উল্লেখ করেন। বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে প্রতিদিন 250-র বেশি মানুষ আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। আশঙ্কার বিষয়, এর মধ্যে বড় অংশই শিশু। অবস্থা নিয়ন্ত্রণে 10টির বেশি সমন্বয় সভা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু পরিস্থিতির দৃশ্যত উন্নতি নেই। এই অবস্থাতেও চলমান ডেঙ্গু পরিস্থিতিকে মন্দের ভালো হিসেবে সন্তুষ্টি প্রকাশ স্থানীয় সরকার মন্ত্রী। গ্লোবাল সিনারিটা এটা দিছি যে এটা আমাদের মন্দের ভালো, অর্থাৎ একটা সন্তুষ্টির জায়গা হলো যে আমরা এই পর্যায়টাকে আসলে নিয়ন্ত্রণ এই পর্যায়ে রাখতে পেরেছি। আমার মনে হয় এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এর মধ্যে ডেঙ্গুতে 35 জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। তবে বৃষ্টি আর অপরিকল্পিত নগরায়ন ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। আবহাওয়ার যে তথ্য আমরা পাচ্ছি যে আগামী 7 দিনও হয়তোবা বৃষ্টি হবে, তো সুতরাং এটা আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা। আর দ্বিতীয় প্রতিকূলতাগুলো আপনারা জানেন, অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের উৎসস্থল বিপুল সংখ্যক। আমরা অত্যন্ত দুঃখিত যে তারপরও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় 35 জন ইন্তেকাল করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে আসা হটস্পট অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবনেই মিলছে ডেঙ্গুর লার্ভা। মানুষের সচেতনতার অভাবকেই দুষছেন উত্তরের মেয়র। গতকাল থেকে আমাদের যে কনস্ট্রাকশন বাসাবাড়ি যেটা আছে এটিতে অভিযান চলছে। মিরপুর এবং উত্তরাতে আমাদের ফোকাস হচ্ছিল কনস্ট্রাকশন বাসাবাড়িতে, আমরা সেই কাজটা করছি। 2019 সালের তুলনায় পরিস্থিতি ভালো হলেও চলতি বছর দেশব্যাপী এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8,575 জন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মিয়ানমারে জাতিগত সহিংসতার কারণে রোহিঙ্গা অনুপ্রবেশের 4 বছর পূর্ণ হলেও প্রত্যাবাসন প্রক্রিয়ায় নেই কোনো অগ্রগতি। এতে আশ্রিত রোহিঙ্গারা দিন দিন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ার পাশাপাশি বাংলাদেশে স্থায়ী হওয়ার পথ বেছে নিচ্ছে। নিজ দেশে ফিরতে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা সহ রোহিঙ্গারা দিচ্ছে নানা দাবি দেওয়া। জনপ্রতিনিধি ও সচেতন মহলের দাবি, রোহিঙ্গারা এখন বাংলাদেশের জন্য বোঝা। তবে তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ শক্ত অবস্থানে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কুতুপালং ক্যাম্প 17 দোকানে বসে আড্ডা দিচ্ছেন মিয়ানমারের ঢেকুবুনিয়ার কয়েকজন বাসিন্দা। 2017 সালের 25 আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেয় উখিয়ার এই ক্যাম্পে। এখন তাদের চোখে মুখে আর নেই সেই আতঙ্ক। ক্যাম্পে রয়েছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান, যেগুলো পরিচালনা করছে রোহিঙ্গারা। রোহিঙ্গাদের দাবি, দেশে ফিরতে মিয়ানমারকে পূর্ণ নাগরিক অধিকার ও নিরাপদ পরিবেশের নিশ্চয়তা দিতে হবে। মাদক পাচার, মানব পাচার, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ছড়িয়ে পড়ছে দেশের নানা প্রান্তে, চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে স্থায়ী হবার। এতে স্থানীয়রা নানা বিরূপ পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি জনপ্রতিনিধি ও সচেতন মহলের। বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন গাড়ি ঘোড়া চলাচল, বিভিন্ন কিছুতে তারা জড়িত হয়ে যাচ্ছে। এরা টাকার বিনিময়ে খুন করছে,
মাদক পাচার করছে। পররাষ্ট্র সচিব বলছেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে শক্ত অবস্থানে বাংলাদেশ। শক্তভাবে আমাদের অবস্থানটাও জানিয়ে দিচ্ছি। ডোনারদেরকে আমরা বলেছি এই ব্যাপারে আমরা অনড় থাকবো। তো এখন তারাও বুঝতে পেরেছে যে না, আমরা কতটুকু আমরা ছাড় দিব বা কতটুকু আমরা যাব। কূটনৈতিক প্রচেষ্টায় স্বদেশ প্রত্যাবাসনে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও তা আলুর মুখ দেখেনি। 4 বছর ধরে 11 লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করছে বাংলাদেশ, কিন্তু এর শেষ কোথায়? সংশ্লিষ্টরা বলছেন, তবে কি রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ বিশ্ব সম্প্রদায়? জিয়াউর রহমান 1971 সালে পাকিস্তানের ISI এর এজেন্ট হিসাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তারা এই কথা বলেন। নেতারা বলেন, জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা না করলে 15 আগস্ট ঘটত না। 71-এর ঘাতকরা 75-এর বর্বরচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরাই জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করেছে। এরাই 2004 সালে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। পাকিস্তানের 23 বছর জাতির জন্য বঙ্গবন্ধু জাতি যেই শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, এই একই শক্তি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। বাংলাদেশে খুনের রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ষড়যন্ত্রের রাজনীতি নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। 3 ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক সংখ্যক শিক্ষার্থী টিকার আওতায় আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক 4র্থ বর্ষ ও স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য খুলবে আবাসিক হল। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদেরও ক্লাস ও পরীক্ষা শুরু হবে। শাকির আহমেদের রিপোর্ট। কোভিড-19-এর কারণে 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। কয়েক দফায় বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা গ্রহণ করা হলেও কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক সংখ্যক শিক্ষার্থী টিকার আওতায় আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে 4র্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে আবাসিক হল। হলে শিক্ষার্থী আসবে কি জন্য? পরীক্ষা অংশগ্রহণ এবং শ্রেণী কার্যক্রম শুরু করার প্রত্যাশা রাখছি আমরা অক্টোবরের ফার্স্ট উইকে। 1 মাসের মধ্যে 4র্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করে হল ছাড়বে। আর নভেম্বরের মাঝামাঝিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলবে হল। এই ফার্স্ট উইক অফ অক্টোবর থেকে ঠিক মিড অফ নভেম্বরের ভেতরে এই যারা আসবে তাদের কার্যক্রম আমরা সম্পন্ন করে দেব। তবে বারবার সময় না পিছিয়ে দ্রুত আবাসিক হল খুলে ক্লাস শুরুর দাবি শিক্ষার্থীদের। বড় ধরনের সেশন জটের মুখোমুখি আমরা পড়তেছি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করা উচিত। দ্রুত টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বাধা কাটল বাংলাদেশিদের ওমরা পালনে। অবশেষে চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব। এতে সুবিধা পাবেন প্রবাসী শ্রমিকরাও। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীতে 18 মাস বন্ধ থাকার পর 2 ডোজ টিকার শর্তে 9 আগস্ট থেকে বিদেশিদের ওমরা পালনের সুযোগ দেয় সৌদি আরব। এতে বিশ্বের মুসল্লিদের জন্য সৌদিতে যাওয়ার সুযোগ তৈরি হলেও বিপাকে পড়েন বাংলাদেশিরা। কারণ সৌদি কর্তৃপক্ষ তাদের দেশে ঢুকতে কেবল ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনের অনুমোদন দেয়। বাংলাদেশে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও করোনা মোকাবেলায় দেওয়া হচ্ছে চীনের 2 টিকা। এমন অবস্থায় বাংলাদেশে ফেরা শ্রমিকরাও পড়েন অনিশ্চয়তায়। অবশেষে মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এতে বাংলাদেশিদের জন্য আরও সহজ হলো সৌদি আরবে যাওয়া। এ নিয়ে দেশটিতে করোনার মোট 6টি টিকা অনুমোদন পেল। এই 2টা টিকা যারা দিয়া আসবে তাদেরকে এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা সৌদি আরবে টিকা দিয়ে গেছেন তাদেরকে আর কোনো টিকা দেওয়া লাগবে না।
তারা এইভাবে আসতে পারবে। এখন চাইলেই যে কেউ মডার্নার এবং ফাইজার এগুলোর পরিবর্তে চায়না যে ভ্যাকসিনগুলো আছে সিনোফার্ম এবং সিনোভ্যাক এগুলো দিয়ে তারা চাইলে এখন দেশে আসতে পারবেন কোনো ধরনের জটিলতা ছাড়াই। সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র উমরাহ পালন করতে পারেন সেজন্য হাবের পক্ষ থেকেও অনুরোধ জানানো হয়, চালানো হয় কূটনৈতিক তৎপরতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কাবুল বিমানবন্দরে দেশ ছাড়ার আশায় হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ আফগানরা, আর এতেই সেখানে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে 8,500 টাকায় ভাত, 3,500 টাকায় বিক্রি হচ্ছে পানি। এদিকে সরকার গঠনের বিষয়ে আলোচনা করতে ইরান সফর করেছেন তালেবানের শীর্ষ নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদার। আফগানিস্তানের কাবুল বিমানবন্দর এখন অরাজক পরিস্থিতির কেন্দ্রস্থল। যে যার মতো আশ্রয় নিয়েছেন। প্রতিদিনই বাড়ছে ভিড়। লোকজন সামলাতে হিমশিম খাচ্ছেন খোদ মার্কিন সহ বিদেশি সেনারা। 31শে আগস্টের মধ্যে বিদেশি নাগরিকদের ফিরিয়ে নেয়ার শেষ সময়, হাতে সময় কম। বিদেশি নাগরিকদের বহনকারী বিমানে যেন একটু ঠাঁই হয় সেটারই জোর প্রচেষ্টা সাধারণ আফগানদের মধ্যে। দিনরাত আফগানরা বিমানবন্দরে পড়ে থাকায় পানির দাম গিয়ে ঠেকেছে $40, যা টাকার হিসেবে প্রায় 3,000 টাকা। এখানকার পরিস্থিতি খুবই খারাপ। মানুষের ভিড় প্রতিদিনই বাড়ছে। সবচেয়ে করুণ দশা নারী ও শিশুদের। কাবুল বিমানবন্দরে এক বোতল পানির মূল্য $40, ভাত $100। এখানে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। দক্ষ ও মেধাবী আফগানদের নিয়ে যাওয়ার যে অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তালেবান করেছে, তার জবাবে হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্রের বিশেষ ভিসা পাওয়ার যোগ্য আফগান নাগরিকরা তালেবানের আহ্বান উপেক্ষা করে নিজ দেশ ছাড়বে। এরই মধ্যে গোটা আফগানিস্তানে খাদ্য সংকট দেখা দেবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি। 1 কোটি আফগান শিশুর খাদ্য সহায়তা প্রয়োজন বলে ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে। এজন্য জরুরি সহায়তা চেয়েছে জাতিসংঘের এই সংস্থাটি, তবে সার্বিক সহায়তা বন্ধ করেছে বিশ্ব ব্যাংক। এ অবস্থায় তালেবানের অন্যতম নেতা মোল্লা আব্দুল ঘানি বারাদার ইরান সফর করেছেন। সফরে তিনি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। কাবুলে সরকার গঠনে তেহরানের সহযোগিতা চান তিনি। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। টানা দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টাইনে আছেন নিউজিল্যান্ড ক্রিকেট দল। একই হোটেলে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 27 আগস্ট থেকে অনুশীলনে নামবে দুদল। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে ব্যক্তিগত অনুশীলন করে দলের বেশ কিছু ক্রিকেটাররা ইতিমধ্যে সম্পন্ন করেছেন। রোববার করোনা টেস্ট করেন জাতীয় দলের ক্রিকেটাররা, সবারই নেগেটিভ আসে। দেশে আসার পর করোনা টেস্ট করে কিউই ক্রিকেটাররা, তাদের মধ্যে ফিন অ্যালেনের করোনা পজিটিভ আসে। বর্তমানে তাকে আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে ব্যক্তিগত ছুটি কাটিয়ে গতকাল দেশে ফেরার কথা থাকলেও আসেননি সাকিব আল হাসান। তবে আজ রাতে তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরতে পারেন বলে জানা গেছে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে 15 লাখ টাকা দাবি। সিআইডির এএসপি সহ 4 জন জনতার হাতে আটক। কক্সবাজারে কাঠগড়ায় ওসি প্রদীপের মোবাইলে কথা বলার ঘটনায় 3 পুলিশ প্রত্যাহার। 2 মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও নালায় পড়ে দুর্ঘটনা। মুরাদপুরে নিখোঁজ 1। কয়েক ঘন্টার বৃষ্টিতে পানির নিচে নগরী, মা ও শিশু হাসপাতালে পানি। এবং ডেঙ্গুতে প্রতিদিনই 250-এরও বেশি ভর্তি হচ্ছে হাসপাতালে। যতটা নিয়ন্ত্রণে তা মন্দের ভালো, বললেন মন্ত্রী। কমেছে করোনায় মৃত্যুও শনাক্ত। এই ছিল সন্ধ্যার সময়ে, সঙ্গে থাকুন সময়।